আচ্ছা, গুড মর্নিং সবাইকে। তো যদি অ্যাটেন্ডেন্স খুব কম, তো আমি শুরু করে দিই। তো আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে স্টার্টার, ডিফারেন্ট টাইপস অফ স্টার্টার অফ ইন্ডাকশন মোটর। আচ্ছা, তো এর আগের দিনকে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ব্লক রোটর টেস্ট এবং নো লোড টেস্ট, এই দুটো। তো বলেছিলাম যে এই দুটো কিছুই না, শর্ট সার্কিট টেস্ট আর ওপেন সার্কিট টেস্টের মতোই। আমরা যেমন ট্রান্সফর্মারের শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট করেছিলাম, ঠিক সেম জিনিসই হচ্ছে এই দুটো। তো এগুলো দিয়ে নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যাল আমি পরে করাবো। তো এখন আমি স্টার্টারটা শুরু করি আজকে। সবাই শুনতে পাচ্ছিস আমার কথা? একটু রেসপন্স কর। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, দেখা যাচ্ছে? পিপিটিটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তো আমাদের টপিক হচ্ছে স্টার্টার অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। তো এটা একটা স্টার্টারের টার্মিনাল বক্স, বাইরের টার্মিনালটা, আর এই যে এনক্লোজারটা আছে সেটার একটা ছবি। এটা দেখে আমরা কিছুই বুঝতে পারবো না স্টার্টার সম্পর্কে। একটু দাঁড়া। এটা দেখে আমরা স্টার্টার সম্পর্কে কিছু বুঝতে পারবো না, কিন্তু আমরা বেসিক্যালি দেখাচ্ছি স্টার্টারটা কেমন দেখতে হয়। এটা একটা ডিওয়াল স্টার্টারের ছবি দেওয়া আছে। তো আমরা এক এক করে স্টার্টারের আগে জানবো কি স্টার্টারের প্রয়োজনীয়তাটা কি, নেসেসিটি অফ স্টার্টার অর নিড অফ স্টার্টার। তারপরে আমরা আস্তে আস্তে স্টার্টারের ডিটেলে ঢুকবো। নেসেসিটি অফ স্টার্টার কি? স্টার্টিং অফ ইন্ডাকশন মোটর। মেইনলি আমি কেন স্টার্টার ইউজ করব? ইন্ডাকশন মোটরকে স্টার্ট করার জন্য। তো যে কোনো মোটরকে স্টার্ট করার জন্যই আমি স্টার্টার ইউজ করি। আমরা যে কোনো মোটর বলতে এখনো অবধি আমরা কি কি মোটর পড়েছি, মানে আমি কি কি মোটর তোদের পড়িয়েছি? একটা হচ্ছে ডিসি মোটর আগের সেমিস্টারে, একটা হচ্ছে এখন ইন্ডাকশন। তো আমার যেটা একটা কোয়েশ্চেন তোদের কাছে, একটা সিম্পল কোয়েশ্চেন। আচ্ছা, যে স্টার্টার আমার প্রয়োজনটা কি? আমি ডিসি মোটরের কথা ভুলে যাচ্ছি, আমি ইন্ডাকশন মোটরে যদি আসি, আমার স্টার্টারের প্রয়োজনীয়তাটা কি? স্টার্টারটা কেন লাগে? যে কোনো ইন্ডাকশন মোটর যখন স্টার্ট করবে, সবসময় মাথায় রাখবি এটা, তোরা পরের সেমিস্টারে গিয়ে, পরের সেমিস্টার না তারপরের সেমিস্টার, সিক্স সেমিস্টারে গিয়ে পড়বি মোটর ইনস্টলেশন বা মোটর ওয়্যারিং, হ্যাঁ, বা মোটর ডিজাইন। একটা ওয়ার্কশপের মধ্যে অনেকগুলো ইন্ডাকশন মোটরকে ইনস্টল করতে হবে, তার জন্য কি প্রয়োজন, তার এস্টিমেট, ডিজাইন, এগুলো পড়বি। তো সেখানে গিয়ে দেখবি যে কোনো মোটরই যখন স্টার্ট করে, ইন্ডাকশন মোটর, তখন সে কি করে, তার যে রেটেড কারেন্ট, হোয়াট ইজ রেটেড কারেন্ট? রেটেড কারেন্ট মানে কি? তার ফুল লোড কারেন্ট। মোটরটাকে যদি আমি ফুল লোডে রান করাই, যদি মোটরটা 1 HP মোটর হয় সাপোজ, তাহলে এই 1 HP যদি তার লোড দেওয়া হয়, এই অবস্থায় যে কারেন্টটা ও সাপ্লাই থেকে নেবে, দ্যাট ইজ দ্য ফুল লোড কারেন্ট। এই ফুল লোড কারেন্টের 125% বেশি কারেন্ট সে ড্র করে। ঠিক আছে, 125% মানে কি? যে কারেন্টের ভ্যালুটা আমি পাচ্ছি, তার সঙ্গে যদি আমি 1.25 কে গুণ করে দিই, তাহলে যে কারেন্টটা আমরা পাবো সেই কারেন্টটাকে ড্র করে। কারণটা কি? কেন এটা ড্র করে? এর কারণটা হচ্ছে, স্পেসিফিক কারণ হচ্ছে হাই স্টার্টিং টর্ক। ওর মোমেন্টামটা অনেকটা বেশি লাগে শুরুতে।
তার জন্য কি করে ও কারেন্টটা বেশি ড্র করে। তার জন্য কিন্তু টু লিমিট দ্য কারেন্ট ইউ হ্যাভ টু ইনস্টল দ্য স্টার্টার, নট অনলি কারেন্ট বাট অলসো ভোল্টেজ। আমরা এটা পড়েছি টর্ক ইকুয়েশনে। তাহলে ফার্স্টে আসছে কি, দ্য স্টার্টিং কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। ভালো করে শুনবি, ভোল্টেজ হচ্ছে যে কোনো একটা সার্কিটে, যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে ভোল্টেজ ইজ দ্য কজ অ্যান্ড দ্য ফ্লো অফ কারেন্ট ইজ দ্য এফেক্ট। So if the current is increased, that means also the voltage is increased. So this starting current is proportional to the applied voltage. Applied voltage is nothing but V. তাহলে যদি আমার কারেন্টের ভোল্টেজের সঙ্গে কারেন্ট আর ভোল্টেজ একে অপরের সঙ্গে প্রপোর্শনাল হয়, তাহলে the torque can also be considered to be approximately proportional to the applied voltage, T proportional to V square, মানে ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল টর্কটা। এটা আমরা টর্ক ইকুয়েশনেই পড়েছি। বেসিক্যালি ভোল্টেজের সঙ্গে প্রপোর্শনাল হওয়া মানে কারেন্টের সঙ্গে প্রপোর্শনাল হওয়া, কারণ ভোল্টেজের উপর কারেন্ট ডিপেন্ডেন্ট। যত পোটেনশিয়াল ডিফারেন্স বাড়বে তত আমার ফ্লো অফ কারেন্ট বাড়বে। So an induction motor will develop far too much torque when connected directly to the supply. তাহলে যদি আমি ডিরেক্টলি সাপ্লাইয়ের সঙ্গে ওকে কানেক্ট করে দিই, ওর স্টার্টিং টর্কটা অনেক হাই হয়ে যাবে, স্টার্টিং টর্কটা অনেক হাই হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, বাই দ্য হেল্প অফ স্টার্টার, মানে ও কারেন্টটা মানে এনার্মাস কারেন্ট ড্র করতে শুরু করবে। সো টু কন্ট্রোল দ্য কারেন্ট উই হ্যাভ টু ইনস্টল আ স্টার্টার। there are various types of starter, তো আমরা কোন প্রত্যেকটা স্টার্টারে আলাদা আলাদা করে ফাংশন জানি। তো এটাই হচ্ছে মেন ফাংশন অফ স্টার্টার ইন অ্যান ইন্ডাকশন মোটর। ফাংশন অফ স্টার্টার, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। স্টার্ট অ্যান্ড স্টপ দ্য মোটর। প্রথমে কি করবে, স্টার্ট করবে, তারপর স্টপ করবে মোটরটাকে। লিমিট দ্য ইনরাশ কারেন্ট when necessary. What is inrush current? কেউ বলতে পারবে? inrush current যেটা মনে হয় সেটাই বল, বাট ক্লাসের মধ্যে you need to talk. What is inrush current? Anyone? কি মনে হচ্ছে inrush current এই কথাটা শুনে? inrush current মানে এই যে আমি বলছি, ধর একটা মোটরকে, আমার কথা শুনতে পাচ্ছিস তো সবাই? তোরা রেসপন্স না করলে আমি বুঝতে পারি না। হ্যাঁ স্যার। আচ্ছা, তো ইনরাশ কারেন্ট ব্যাপারটা কি? ইনরাশ কারেন্ট এটা কিছুই না, খুব সিম্পল জিনিস। আমি ধর একটা মোটরকে রান করাচ্ছি, এইগুলো কিন্তু শুধুমাত্র যে আমরা ক্লাসে পড়ছি তা নয়, সবসময় নিজেকে এটা মনে করবি যে আই এম অলসো ওয়ার্কিং ইন ইন্ডাস্ট্রি, আমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং আমার কাছে রিয়েলিস্টিক কিছু প্রবলেম এসছে, আমি সেই রিয়েলিস্টিক প্রবলেমটাকে সলভ করতে চাইছি। এটা কিন্তু সবসময় মাথায় রাখবি। সো ইনরাশ কারেন্ট মানে হচ্ছে, ধর একটা মোটরকে আমি ফুল লোডে রান করাচ্ছি, ধর মোটরটার ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট আউটপুট হচ্ছে 735.5 ওয়াট, মানে কি 1 এইচপি। 1 এইচপি মানে 735.5 ওয়াট, 746 ভুলে যাও, আর ওটা নেই, ওটা এফপিএস সিস্টেমে 1 এইচপি ইকুয়ালস টু 735.5 ওয়াট, এটা হচ্ছে এসআই সিস্টেম। তাহলে আমি এটা হচ্ছে জানি তার ওয়াটেজ। এবার এই ওয়াটেজটা কি আছে ফুল লোডে, মানে আমি ম্যাক্স ইট ক্যাপাবল টু, মানে এটা কি করতে পারে, এটা 735.5 ওয়াটের লোডকেই তার ইকুইভ্যালেন্ট মেকানিক্যাল লোডকে এই রান করাতে পারে। তাহলে এবার লোডটা যদি আমার বাড়ে কমে, তাহলে কি হবে, আমার কারেন্টটাও বাড়বে কমবে। সো দিস কারেন্ট ইজ ডিপেন্ডস আপন লোড। তার মানে কি, যে ইনরাশ কারেন্ট, ইনরাশ কারেন্টটা কি, ইনরাশ কারেন্ট ইজ নট আ ফিক্সড কারেন্ট। আমি লোডকে যেরকম যেরকম বাড়াবো, যদি ওভারলোড করে দিই তাহলে আমার ইনরাশ কারেন্টটা কিন্তু আরো বাড়ে। বাট এই ইনরাশ কারেন্ট যেটা আমার বাড়ছে, এই ইনরাশ কারেন্টটা কেন বাড়ছে, আমি যখনই লোডকে চেঞ্জ করে দিচ্ছি, আমার ভালো করে কথাটা শুনবি, যখনই আমি লোডকে বাড়াচ্ছি বা কমাচ্ছি, বেসিক্যালি আমার বাড়ছে কমছে কি, স্লিপ।
লোড বাড়ালে স্লিপ বাড়ছে, লোড কমালে স্লিপ কমছে। স্লিপ বাড়া মানে কি? স্লিপ বাড়া মানে মোটরের রোটর স্পিডটা কি কমা, বাট মোটর সবসময় চাইছে কিন্তু স্পিডটাকে বেশি রাখতে, মানে ও কখনোই চাইছে না স্লিপকে বেশি রাখতে, ও চাইছে সিঙ্ক্রোনাস স্পিডে হয়তো ঘুরতে পারছে না, কিন্তু রোটার স্পিড আর সিঙ্ক্রোনাস স্পিডের ডিফারেন্স যত বড় তত স্লিপ বাড়বে। তাহলে ও চাইছে কিন্তু এটাকে ড্রাইভ করাতে, মানে যে লোডটা আমি দিচ্ছি সেই লোডটাকে ও রান করাতে চাইছে। তো রান করানোর জন্য ওর কি প্রয়োজন? টর্কের প্রয়োজন, মোমেন্টামের প্রয়োজন, তখন ও কারেন্ট আনছে। দ্যাট কারেন্ট ইজ ইনরাশ কারেন্ট। তো এবারে যদি এটা আমি লোড বাড়িয়েই যেতে থাকি, ওভারলোড আমি কতটা, যে কোনো মোটরকে কিন্তু ওভারলোড করানো হয়। ওভারলোড ক্যাপাসিটি প্রত্যেকটা মোটরের থাকে, এর একটা হিসেব আছে। আপ টু 5 এইচপি মোটর অবধি, মানে 5 এইচপি যা রেটিং ম্যাক্সিমাম, সেখানে আমরা 300% ওভারলোড করাতে পারি। মানে তার যেটা অ্যাকচুয়াল ফুল লোড কারেন্ট, তার 300% অবধি কারেন্ট বাড়ানো যায়। 300% মানে ইন্টু 3। এটা 5 টু 15 এইচপি অবধি আমরা করতে পারি 200%। যত মোটরটা বড় হবে তত ওভারলোড আমি কম করাবো। কেন কম করাবো? একটা মোটা লোক, সে ধর মাথায় 100 কেজির বোঝা বইতে পারে, তা তাকে তো আর বেশি বোঝা দেওয়ার দরকার নেই, সে তো 100 কেজি বয়ে দিচ্ছে আমার। এবার যে লোকটা রোগা লোক, আমি ধর একটা লোককে দিয়ে বহাতে চাইছি, তাহলে তাকে যদি আমার 100 কেজি বোঝা তার মাথায় চাপাতে হয়, তো সে তো ওভারলোডেড হয়ে যাবে। তা আমার কাছে যদি বড় মোটর থাকে, ওভারলোড কন্ডিশন ইজ নট, কি বলবো, অ্যাপ্রিসিয়েবল। আমি কিন্তু কখনোই ওভারলোড করানোটাকে আমার আমার প্রয়োজন তাই করাচ্ছি, বাট ওভারলোড কন্ডিশনটা করলে কি হবে, আমার কারেন্ট বেশি টানবে, কারেন্ট বেশি টানা মানে আই স্কোয়ার আর বেশি লস হওয়া, মানে আমার হিট বেশি হওয়া। আমি ওভারলোড কন্ডিশনকে পারমিট করব না, কিন্তু আমি বাধ্য হয়ে করাতে, মানে আমি বাধ্য হচ্ছি কারণ আমার মোটরের এইচপি কম। তো যদি মোটরের এইচপি বেশি হয় তাহলে আমার ওভারলোড করানোর প্রয়োজন নেই। তাই জন্য যত বড় মোটর হবে, বড় ইন দ্য সেন্স নট ইন সাইজ, অবশ্যই সাইজে বড় হবে সেটা। বেসিক্যালি বড় বলতে আমরা এখানে বোঝাচ্ছি যত মোটরের আউটপুট বেশি হবে, দ্যাট মিনস মেকানিক্যাল আউটপুট, এইচপি যত বেশি হবে তত আমি কম ওভারলোড করাবো। তো এটার হিসেবটা হচ্ছে 5 এইচপি অবধি 300%, 5 টু 15 এইচপি 200%, অ্যাবভ 15 এইচপি 150%, মানে 1.5 দিয়ে গুণ হবে তার ফুল লোড কারেন্টের সঙ্গে। তার মানে দেখো, আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু লোডের উপর ডিপেন্ড করে আমি ওভারলোডটা করাচ্ছি। তাহলে এখানে যদি আমি স্টার্টার ইউজ না করি, এই যে ইনরাশ কারেন্টটা, এটাকে কিন্তু আমি লিমিট করতে পারবো, আমি কতটা অবধি ওভারলোড করব। মানে ধর আমি একটা 5 এইচপি মোটর নিয়েছি, আমার পক্ষে তো দেখা সম্ভব না কত পার্সেন্ট কারেন্ট, সবসময় অ্যামিটার কারেন্ট করে দেখা সম্ভব না। হঠাৎ করে দেখা গেল 300% এর বেশি ওভারলোড কারেন্ট হয়েছে, তখনই তো মোটরটা পুড়ে যাবে। মানে তখন আমি কি করব, স্টার্টার কি করবে, এই যে ইনরাশ কারেন্টটাকে ও ওখানে কি করবে, রিলে দিয়ে ট্রিপ করিয়ে দেবে। মানে যদি ধর একটা মোটরের 15 অ্যাম্পিয়ার কারেন্ট হয় ফুল লোড কারেন্ট, আমি সাপোজ ধরে নিলাম তার আমি ওভারলোড কারেন্ট হচ্ছে 45 অ্যাম্পিয়ার, আমি ধরে নিচ্ছি ফর সে। এবারে 45 অ্যাম্পিয়ারের, দ্যাট ইজ দ্য ইনরাশ কারেন্ট, দ্যাট কারেন্ট ইজ মাচ মোর দ্যান দ্য ফুল লোড কারেন্ট। So if the current is exceed 45 ampere, then the starter trip the circuit. স্টার্টারের মধ্যে একটা ট্রিপ কয়েল থাকবে, সে কি করবে, স্টার্টারটাকে লাইনটাকে অফ। দ্যাট ইজ দ্য ইনরাশ কারেন্ট। সো লিমিট ইনরাশ কারেন্ট ওয়্যার নেসেসারি, পারমিট অটোমেটিক কন্ট্রোল ওয়েন রিকোয়ার্ড। এটা তো আর বলার কিছু নেই। কোনো যদি আমার শর্ট সার্কিট হয়, এটা আমরা দেখেছি 3 পয়েন্ট শাটারের ক্ষেত্রে, 4 পয়েন্ট শাটারের ক্ষেত্রে, ডিসিতে যে ওভারলোড রিলিজ কয়েল ছিল, যে লোড বেড়ে গেল বা কোনোভাবে কারেন্টটা যদি বেড়ে যায়, তখন কি করবে, ওটাকে লাইনটাকে অফ করে দেবে। ঠিক এখানেও সেরকম আছে অটোমেটিক কন্ট্রোল। প্রোটেক্ট দ্য মোটর অ্যান্ড আদার কানেক্টেড ইকুইপমেন্টস ফ্রম ওভার ভোল্টেজ, নো ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, সিঙ্গেল ফেজিং। ওভার ভোল্টেজটা কেন হয়? ডিউ টু সার্জ, লাইটনিং, ডিউ টু ট্রানজিয়েন্ট, এগুলোর জন্য হয়। নো ভোল্টেজ কি? ভোল্টেজ যদি আমার জিরো হয়ে যায়, মানে এক কথা নো ভোল্টেজ কথাটার মানে কি জানিস? শর্ট সার্কিট। নো ভোল্টেজ কন্ডিশন মানে হচ্ছে শর্ট সার্কিট। আন্ডার ভোল্টেজ মানে, আন্ডার ভোল্টেজ হলে কি হবে, ভোল্টেজ কমলে কি হবে, কারেন্ট অনেক বেড়ে যাবে, পাওয়ারটা সেম থাকার জন্য। সিঙ্গেল ফেজিং, সিঙ্গেল ফেজিং মানে কি, থ্রি ফেজ মোটরের যদি একটা থ্রি ফেজ মোটর চলছিল, 3টে ফেজের মধ্যে যদি একটা ফেজ কেটে যায়, আমার তো সাপ্লাই ভোল্টেজ সমানই আছে, তখন বাকি দুটো ফেজ কি করবে, ওই কারেন্টটাকে নেবে। দুটো ফেজ কি হয়ে যায়, সিরিজে কানেক্টেড হয়ে যায় বাকি দুটো ফেজ। তখন কি হবে, দুটো ফেজের মধ্যে অনেক বেশি পরিমাণ কারেন্ট তারা নিতে চাইবে। তাতে কি হবে, ফেজটা দুটো, মানে সিঙ্গেল ফেজিং এ বেশিক্ষণ রাখলে মোটরটা গরম হয়ে যাবে, গরম হয়ে গিয়ে পুড়ে যাবে। কারণ তখন ওই 3টে ফেজের জায়গায় দুটো ফেজ লাইনটাকে নিতে চাইবে। ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো বলছি, তো এইগুলো থেকে আমরা যদি প্রোটেক্ট করতে চাই, তার জন্য আমরা স্টার্টার ইউজ করি। ঠিক আছে, এবারে আসছি মোটর স্টার্টার ফিচার্স
কি কি ফিচার্স থাকতে হবে? রেটেড বাই কারেন্ট অর পাওয়ার, এই যে কথাটা বললাম, ও রেটিং থাকতে হবে নয় কারেন্টে নয় হর্স পাওয়ারে। একটু আগে যেটা আমি বলেছি, এইচপিটা হচ্ছে আউটপুট রেটিং থাকতে হবে বা ওর ম্যাক্সিমাম কারেন্ট রেটিং। বেসিক্যালি আমি এইচপি রেটিংটা পেয়ে গেলেই আমি তার কারেন্ট রেটিংটা পেয়ে যাব। ঠিক আছে, এইচপি থেকে আমরা কারেন্ট বার করতে পারবো। সেটা কিভাবে পারবো সেটা এখন আমার আলোচ্য বিষয় নয়, ওগুলো মোটর ডিজাইনের জিনিস, ওগুলো আমি এখানে বলবো না, ওগুলো 6 সেমিস্টারে গিয়ে জানবি। রিমোট অন অফ কন্ট্রোল, মোটর ওভারলোড প্রোটেকশন, ঠিক আছে, এগুলো ফিচার্স থাকবে যে এটা অটোমেটিক্যালি অন অফ হবে, ওভারলোড করলে এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, একটা সার্টেন লিমিটের উপর যদি ওভারলোড করি তখন এটা অফ হবে। স্টার্টিং অ্যান্ড স্টপিং, প্লাগিং অ্যান্ড জগিং, এই কথাটা কি জিনিস? র্যাপিড মেকিং অ্যান্ড ব্রেকিং কারেন্ট। প্লাগিং ব্যাপারটা আমি এক্ষুনি বলবো না। প্লাগিং হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ব্রেকিং, তোরা পড়েছিস যদিও ডিসিতে, আবার এখানেও পড়বি। প্লাগিং মানে হচ্ছে কি একটা ইন্ডাকশন মোটরের ব্রেকিং। তো ব্রেকিংটা, প্লাগিং যে মেথডটা, এটা করার জন্য স্টার্টার ইউজ করা হয়। এইগুলো হয়ে যাওয়ার পর শেষে আছে ব্রেকিং। ব্রেকিং টপিকে আমি এখনো ঢুকিনি, যখন ঢুকবো তখন আমি প্লাগিং বলবো ডিটেলে। আচ্ছা, এবারে আসছি কি, আমরা মেইন টপিকে এবার ঢুকছি। টাইপস অফ স্টার্টার ফর থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। কি কি রকমের স্টার্টার আছে? এই যে লাস্টে দেখ ফর আদার স্টার্টার, এটা আমার প্রয়োজন নেই, আমরা আদার স্টার্টারে যাবো না, কারণ আমরা দু রকম স্টার্টার মোটরই পড়েছি, তাই দু রকমই আমি থাকবো। এই যে জিনিসটা রয়েছে এখানে, এই যে আদার স্টার্টার, এটা আমার প্রয়োজন নেই, ডিলিটই করে দিচ্ছি এটা। কি কি আছে? ফর স্লিপ রিং ইন্ডাকশন মোটর কি আছে? রোটর রিওস্ট্যাট স্টার্টার। ফর স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, ডিওএল স্টার্টার, প্রাইমারি রেজিস্ট্যান্স স্টার্টার, অটো ট্রান্সফরমার স্টার্টার, স্টার ডেল্টা স্টার্টার। তো প্রথমে আসছি রোটর রিওস্ট্যাট স্টার্টার। ওটা কি? স্লিপ রিং ইন্ডাকশন মোটর, যেখানে আমরা রোটর কন্ট্রোল করব বা রোটরের রেজিস্ট্যান্সকে কন্ট্রোল করে স্পিড কন্ট্রোল করব কার? মোটরের। দ্যাট ইজ দ্য স্লিপ রিং ইন্ডাকশন মোটর স্টার্টার। আর স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের জন্য ইউজ করব কি? ডিওএল স্টার্টার, প্রাইমারি রেজিস্ট্যান্স স্টার্টার, অটো ট্রান্সফরমার আর স্টার ডেল্টা। এর মধ্যে মেইনলি ইউজ করা হয় ডিওএল, অটো ট্রান্সফরমার আর স্টার ডেল্টা। প্রাইমারি রেজিস্ট্যান্স স্টার্টারটা একটা খুব, মানে এটা খুব কমন স্টার্টার, এটা খুব একটা ইউজ হয়ও না, বা এটা বেসিক্যালি আমাদের পড়তেও হবে না, কারণ এটা করা যায় বাট এটা জেনারেলি ইউজ হয় না প্রাইমারি রেজিস্ট্যান্স স্টার্টার। প্রথমে আমরা রোটর রেজিস্ট্যান্স স্টার্টার দিয়ে শুরু করব বা রোটর রিওস্ট্যাট স্টার্টার দিয়ে শুরু করব। স্টার্টিং অফ স্লিপ রিং ইন্ডাকশন মোটর, আমি এটা আগে বলেছিলাম যখন আমি স্লিপ রিং ইন্ডাকশন মোটর, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে কি হয়, স্লিপ রিং ইন্ডাকশন মোটরের যে রোটার আছে, সেই রোটারে আমরা কি দেখতে পাই? তিনটে রেজিস্ট্যান্স লাগানো থাকে, যে রেজিস্ট্যান্স গুলো কি হয়, এর রোটারের সঙ্গে কানেক্টেড থাকে। কি রকম রেজিস্ট্যান্স? ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তাই এই রেজিস্ট্যান্স গুলোকে ভ্যারি করলে আমরা কি করতে পারি? মোটরের স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। দ্যাট ইজ নাথিং বাট দ্য রোটার রিওস্ট্যাট স্টার্টার। মানে আমি ধর একটা মোটরের স্পিডকে কন্ট্রোল করতে চাইছি ইন্ডাকশন মোটরে, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, যেটা নেচারটা কি রকম? স্লিপ রিং ইন্ডাকশন। স্লিপ রিং ইন্ডাকশন মোটরে আমরা স্পিড কন্ট্রোল করতে গেলে কি করতে হবে? বেসিক্যালি রোটার কারেন্টকে কন্ট্রোল। তো রোটার কারেন্টকে কন্ট্রোল করার কি কি উপায় আছে? যদি আমি সাপ্লাই ভোল্টেজটাকে কমাই বাড়াই, তাহলে একমাত্র কারেন্ট চেঞ্জ হতে পারে। আমি সাপ্লাই ভোল্টেজকে কমাচ্ছি বাড়াচ্ছি না, আমি কি করছি, যা সাপ্লাই ভোল্টেজ আছে আছে, আমি কি করছি, রোটারের মধ্যেই এই রোটারের যে তিনটে ওয়াইন্ডিং আছে, এই তিনটে ওয়াইন্ডিং এর সঙ্গে আমি রিওস্ট্যাট লাগিয়ে দিচ্ছি। আমি এটা স্লিপ রিং ইন্ডাকশন মোটরের যে মানে সার্কিট ডায়াগ্রামটা, সেটাই হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটরের স্টার্টার। মানে ওর সঙ্গে কি করছি আমরা, ওর সঙ্গে তিনটে রেজিস্ট্যান্সকে আমরা লাগাচ্ছি, যে রেজিস্ট্যান্স গুলোকে ভ্যারি করিয়ে আমি কারেন্টটাকে চেঞ্জ করছি। তো ইন কেস অফ স্লিপ রিং ইন্ডাকশন মোটর, ইট ইজ পসিবল টু অ্যাড এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইন rotor phases as wound rotor has three phase star connected winding to limit the starting high current। ঠিক আছে, এবং এটাকে আমরা কি করছি, মানে শুরুতে, তার মানে আমরা কি করব, যখনই ইন্ডাকশন মোটরকে চালাবো, স্লিপ রিং ইন্ডাকশন মোটরকে, শুরুতে কিন্তু আমরা এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে বেশি রাখবো, একটু বেশি রাখবো, নাহলে কি হবে, ও কারেন্টটা বেশি টেনে নেবে। তারপরে আস্তে 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 রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে আমরা কমাতে থাকবো।
তাহলে এটাই বলছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স রোটরের সঙ্গে স্লিপ রিং দিয়ে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্টেড করা আছে, যেগুলোকে আমরা বলছি কি ভেরিয়েবল রেজিস্ট্যান্স। দ্যাট ইজ দ্য রোটার রেজিস্ট্যান্স স্টার্টার। এরা দেখে নাও ছবিটা, রোটার রেজিস্ট্যান্স স্টার্টার। আমি এই ছবিটা পুরো সার্কিটের ক্ষেত্রে রেখেছিলাম, এখানে শুধুমাত্র রোটারের ক্ষেত্রে বলা আছে, কারণ আমার স্টেটার নিয়ে কোনো ফাংশন নেই। দেখ ভালো করে, রোটারটা যেটা আছে এটা হচ্ছে রোটার, এই রোটার, এই আর ওয়াই বি, আর ওয়াই বি তিনটে ফেজ আছে। এটা শ্যাফট, এই শ্যাফটের উপর রোটারটা ঘুরছে, ঠিক আছে। কি করেছি, রোটার থেকে তিনটে লাইন বার করেছি, এই আর থেকে একটা, ওয়াই থেকে একটা, বি থেকে একটা, তিনটে লাইন বার করে দেখ এখানে স্লিপ রিং লাগানো আছে। স্লিপ রিংটা কি জিনিস কেউ বলতে পারবে স্লিপ রিং কি জিনিস? এই স্লিপ রিং আর ব্রাশ এটা কি কি কাজ করে বলা উচিত, এটা অনেকবার বলেছি আমি, স্লিপ রিং আর ব্রাশ। আচ্ছা এখানে রোটার মানে কি, রোটার মানেটা কি, রোটার মানে দ্যাট ইজ রোটেটিং, তাই তো। আর রেজিস্ট্যান্স যে তিনটে লাগিয়েছি এক্সটার্নাল স্টার কানেক্টেড রিওস্ট্যাট, এটা কি, এটা স্ট্যাটিক তো না রোটেটিং? স্ট্যাটিক। স্ট্যাটিক। তাহলে একটা স্ট্যাটিক একটা রোটেটিং, তাহলে এর মাঝখানে কি লাগাতে হবে, কালেক্টর লাগাতে হবে। তাহলে তো একটা সোনাটাকে ঘোরাতে পারবো না আমি, মানে একটা যেরকম আমরা ডিসি মোটর ডিসি জেনারেটরে দেখেছি, ব্রাশটা স্ট্যাটিক আর্মেচারটা রোটেটিং। তাহলে ব্রাশ থেকে যখন কারেন্ট কালেক্ট করছে জেনারেটরের ক্ষেত্রে, তখন কি হচ্ছে ব্রাশটার সঙ্গে আমার কমিউটেটরটাই কানেক্ট করা হয়েছে। তার মানে কি কমিউটেটরটাই ব্রাশের ওপর ঘুরছে, ব্রাশটা স্ট্যাটিক আছে। তার মানে এই ব্রাশটার সঙ্গে কমিউটেটর একটা ফ্রিকশন হচ্ছে, যেই জন্য ব্রাশটা ইউজ করা হচ্ছে একটা কার্বন পার্টিকেলস দিয়ে বা গ্রাফাইট ইউজ করা হয় ম্যাক্সিমাম কার্বনের মধ্যে, যার যেহেতু এটার কি ফ্রিকশনাল লসটা কম হয়, কারণ কি এটা একটা সলিড লুব্রিকেন্ট। এখানেও ঠিক তাই, স্লিপ রিং গুলো কি, এই যে স্লিপ রিং গুলো, স্লিপ রিং এর সঙ্গে তারগুলোকে কানেক্ট করা হয়েছে, এখানে তো কোনো কমিউটেটর নেই। এই স্লিপ রিং গুলো হচ্ছে কি রিং এর মতো জিনিস, গোল গোল, এই স্লিপ রিং এর সঙ্গে তারগুলো কানেক্ট করা হয়েছে। স্লিপ রিং এর সঙ্গে আবার কি আছে তলায়, ব্রাশ কানেক্ট করা আছে, মানে কি দ্যাট স্লিপ রিং ইজ অলসো রোটেটিং। স্লিপ রিংটা কি হচ্ছে, এইটা ঘুরছে, এটার সঙ্গে ধর এই তারগুলোকে নিয়েছে, এরকম একটা রিং এর মধ্যে কানেক্ট করা আছে, ভালো করে শুনুন, একটা রিং এর মধ্যে কানেক্ট করা আছে, তাহলে সেই রিংটাও ঘুরছে। এবার এই রিংটার সঙ্গে কি আছে, এই ব্রাশ গুলো কানেক্ট করা আছে। তাহলে রিং ব্রাশ কানেক্ট করা আছে মানে কি ব্রাশটা ঠেকানো আছে জাস্ট। তাহলে এই রিংটার সঙ্গে ব্রাশ ঠেকানো থাকলে কন্টিনিউ কি হচ্ছে, এই ব্রাশ থেকে এই মানে থ্রু দিস ব্রাশ কারেন্টটা কোথায় আসছে, এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স গুলোর মধ্যে আসছে। তার মানে ব্রাশ ইজ স্ট্যাটিক and the slip ring is rotating, so this brass is act as a collector and the current is flowing through the slip ring by the help of the brush towards the external star connected rheostat. তাহলে এক্সটার্নাল স্টার কানেক্টেড রিওস্ট্যাটে যখনই আসছে তখন কি হচ্ছে, আমি এগুলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স গুলো যদি কন্ট্রোল করি, তাহলে কি হবে, এখান থেকে যে কারেন্টটা ফ্লো করছিল রোটারের মধ্যে, সেই কারেন্টটাও আমার চেঞ্জ হবে। যখনই কারেন্টটা চেঞ্জ হবে সঙ্গে সঙ্গে কি হবে, টর্কটাও আমার বাড়বে কমবে। কারেন্ট যদি কমে তাহলে টর্ক কমবে, কারেন্ট যদি বাড়ে তাহলে টর্ক বাড়বে, এবং আমি এর স্পিডকে কন্ট্রোল করতে পারবো, বা স্ট্যাটারের যেটা কাজ সেটাকে আমি করতে পারবো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার রোটার রেজিস্ট্যান্স স্টার্টার। এবার এটা বলে দিচ্ছি, যেটা আমি বললাম, ইন রোটার রেজিস্ট্যান্স স্টার্টার দ্য থ্রি টার্মিনালস অফ দ্য রোটার ওয়াইন্ডিং আর কানেক্টেড টু এ ভেরিয়েবল এক্সটার্নাল রেজিস্ট্যান্স থ্রু স্লিপ রিং। ফুল সাপ্লাই ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য স্টেটার। স্টেটারে আমি সাপ্লাই ভোল্টেজ কিছু চেঞ্জ করব না, ফুল সাপ্লাই ভোল্টেজ দেবো। Resistors are fully in the circuit at starting so that the starting current is reduced. The external variable resistance connected in each phase of the rotor circuit not only reduce the current at starting but increase the starting torque also due to improvement in power factor. তাহলে কি করছে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা আছে, ভালো করে শুনবি কথাটা। আমি তো সাপ্লাই ভোল্টেজটা কনস্ট্যান্ট দিচ্ছি, একটা কথা মনে রাখবি, যে কোনো জিনিস যখন পড়বি কমনলি যেগুলো লেখা আছে, কমনলি যে কথাগুলো বলা আছে, যে রেজিস্ট্যান্সকে কন্ট্রোল করছি, ওখানে স্পিড কন্ট্রোল হচ্ছে, বা আমি ওর টর্ককে চেঞ্জ করছি, এসব তো কমন কথা, কিন্তু সেগুলো সবাই জানে। ওর মধ্যে কিছু আনকমন কথাও আছে, যে কথাটা কিন্তু সবাই জানে না বা সবাই পড়ছে, কিন্তু সেখান থেকে মাথার মধ্যে সেই জায়গাটা
সেই ব্যাপারটা ঢোকাচ্ছে না, ওটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আমি এই জন্য এই জায়গাটা বলছি, ভালো করে শোন। এই যে ফুল সাপ্লাই ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য স্টেটার, রেজিস্ট্যান্স আর ফুললি ইন দ্য সার্কিট অ্যাট স্টার্টিং। শুরুতে আমি কি বলেছি, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স দিয়ে রাখবো স্টার্টিং এ, ঠিক আছে। এবার কি, সো দ্যাট দ্য স্টার্টিং কারেন্ট ইজ রিডিউস, তাহলে শুরুতে কি হবে, স্টার্টিং কারেন্টটা কম থাকবে। দ্য এক্সটার্নাল ভেরিয়েবল রেজিস্ট্যান্স কানেক্টেড ইন ইচ ফেজ অফ দ্য রোটার, প্রত্যেকটা ফেজে আমরা দেখলাম একটু আগে, এই যে আমি আবার দেখাই, প্রতিটা ফেজে লাগানো আছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, তিনটে ফেজেই। আচ্ছা, in each phase of the rotor circuit not only reduce the current at starting but increases the starting torque also due to improvement in power factor. খুব ভালো করে কথাটা শোন, আমার শুরুতে প্রয়োজনটা কি, শুরুতে প্রয়োজন আমার টর্কটাকে ইনক্রিজ করা। তাহলে আমরা যখন সাপ্লাই দিচ্ছি, সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি, ভালো করে শোন, বেসিক্যালি আমরা দিচ্ছি ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ারের মধ্যে ভোল্টেজ আছে, কারেন্ট আছে, দুটো পার্ট আছে। কারেন্টটা যদি আমি কমিয়ে দিই, পাওয়ার সাপ্লাই তো আমার সেম, তাহলে কোন সাপ্লাই, কোনটা বাড়বে, আমার ভোল্টেজটা বাড়বে। তো আমরা একটু আগেই দেখেছি কি, টি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তাহলে ভোল্টেজ বাড়া মানে কি, টর্ক বাড়া। আমি চাইছি কি, স্টার্টিং কারেন্টটা বাড়াতে, তাহলে স্টার্টিং টর্কটা বাড়াতে। স্টার্টিং টর্ক বাড়ানোর জন্য আমি কি করছি, কারেন্টটা কমিয়ে দিচ্ছি। কারেন্টটা যেই কমাচ্ছি, অটোমেটিক্যালি ভোল্টেজটা বাড়ছে, স্টার্টিং টর্ক বাড়ছে। আর কি হচ্ছে, অলসো ডিউ টু ইমপ্রুভমেন্ট অফ পাওয়ার ফ্যাক্টর। এটা আমাকে কেউ বলতে পারবে কেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করছে? এটা যদি বলতে পারিস, আমি বুঝবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অন্তত এই আরএলসি সার্কিটের 90% কনসেপ্ট তো ক্লিয়ার। কেন পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করছে, এই কথাটা কেন বলছি তো জানিস কি? যদি আমি বলে দিই, কারেন্টটা কমে, ভালো করে শুনবি, কারেন্টটা কমা মানে কি, এখানে ইন্ডাকশন মোটর মানে কিরকম টাইপের লোড, ইন্ডাকটিভ লোড, আর এল লোড, সিরিজ আর অ্যান্ড এল, তাই তো। তো এখানে আমি যত কারেন্টকে বাড়াবো, যত আমি বাড়াবো, তত কি হবে, আমার হাফ এলআই স্কোয়ার চার্জ বেশি স্টোর হবে। তার মানে বেসিক্যালি যত কারেন্ট আমার একটা কয়েলের মধ্যে দিয়ে বেশি যাবে, তত কি হবে, ব্যাক ইএমএফ তৈরি হবে, এবং উল্টো দিক থেকে একটা কারেন্ট কি করবে, ওই ব্যাক ইএমএফ এর জন্য ওই সাপ্লাই কারেন্টকে অপোজ করবে। তাহলে কি করবে, এটা যদি এটাই তো আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের কাজ। তার মানে কি হবে, কারেন্ট যত বেশি আমি বাড়াতে চাইবো, তত আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালুটাও কিন্তু বাড়তে থাকবে। আমরা কি বাড়তে থাকবে, ইন দা সেন্স কি, আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানে কি জানি, 2πf ইনটু এল, 2πf ইনটু এল। তাহলে কারেন্ট সাপ্লাই যত বাড়ছে, বেসিক্যালি আমার ফ্রিকোয়েন্সি বাড়লেই তো কারেন্টটা বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়লেই তো কারেন্টটা বাড়বে। আমার রোটারের ক্ষেত্রে বলছি, সেটারের ক্ষেত্রে ভুলে যা। রোটারের ফ্রিকোয়েন্সিটা বাড়া মানেই তো আমার, ফ্রিকোয়েন্সি বাড়া মানে কি, কারেন্টটা বাড়া, ঠিক আছে, বা ভোল্টেজটা বাড়া, রোটার ভোল্টেজটা বাড়া, নট স্টেটার ভোল্টেজ। তা রোটার ভোল্টেজ বাড়া মানে কি, রোটার ফ্রিকোয়েন্সি বাড়া। রোটার ফ্রিকোয়েন্সি বাড়া মানে কি, 2πfl, রোটারের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা বাড়া। রোটারের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বাড়া মানে কি, রোটারের ড্রপটা বেশি হওয়া। রোটারের ড্রপ হওয়া মানে বেশি কি, রোটারটা কি ইন্ডাকটিভ, যত বেশি ইন্ডাকটিভ হচ্ছে 2πfl মানে যত বেশি ইন্ডাকটিভ ড্রপ হবে, তত কি হবে, পাওয়ার ফ্যাক্টর কি করবে, ল্যাগ করবে। মানে 0 থেকে তত এই মানে অ্যাঙ্গেলটা তত কি হবে, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা তত বাড়তে থাকবে, মানে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে। ল্যাগিং হওয়া মানে কি, ইউনিটির থেকে যত বেশি হবে, ধর ধর পাওয়ার ফ্যাক্টর 0.5 হলো, 0.2 হলো, যদি এরকম ভাবে কমতে থাকে পাওয়ার ফ্যাক্টরটা, তাহলে আমার কি হবে, পাওয়ার লসটাও বাড়বে। আমরা কি জানি, পাওয়ার মানে কি জানি, ভি ইন্টু আই ইন্টু কস ফাই। তাহলে কস ফাই এর ভ্যালু যত কমবে, তত আমার পাওয়ারটাও তো কমবে, মানে লসটা তো বেশি হচ্ছে। পাওয়ার কমা মানে কি, পাওয়ার লসটা বেশি হওয়া, মানে ভি ইন্টু আই ইন্টু কস ফাই মানে যদি কস 0 ইকুয়ালস টু কি 1, তাহলে যদি ইউনিটি থাকতো তাহলে কি হতো, ম্যাক্সিমাম হতো, ইউনিটি কখনো রাখা সম্ভব না, কিন্তু মোটামুটি রাখা হয় 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, ইন্ডাকশন মোটরে রাখার চেষ্টা করা হয়। কিন্তু যত আমি এই কারেন্টটাকে বাড়াতে থাকবো, তত কি হবে, তত আমার কি বাড়বে, 2πfl বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা বাড়বে, তত বেশি পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগ করবে। পাওয়ার ফ্যাক্টর ল্যাগ করা মানে কি, আমার পাওয়ার লসটা বেশি হবে। এই জন্য কি হচ্ছে, ইমপ্রুভমেন্ট অফ পাওয়ার ফ্যাক্টর, যখনই আমি কারেন্টটাকে কমিয়ে দেবো ও রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দিয়ে, তখন ওর রেজিস্টিভ ড্রপটা হবে বেশি। আমি রেজিস্ট্যান্সকে বাড়াচ্ছি, মাইন্ডেড, আমি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে বাড়াচ্ছি না। রেজিস্টিভ ড্রপ হবে, তার জন্য আমার আই স্কোয়ার আর লস বেশি হবে, কিন্তু আমার পাওয়ার ফ্যাক্টরটা মানে কি, যদি আর আর এল
আর আর এল এর মধ্যে যদি আর এর ভ্যালুটা অনেক বেশি হয় এল এর ভ্যালুর থেকে, ভালো করে কথাগুলো শুনবি, এগুলো খুব ইন্টারলিঙ্ক। যদি আর এর ভ্যালু এল এর ভ্যালুর থেকে বেশি হয়, তার মানে কি the nature of the circuit is much more resistive. But if the value of L is increased, then the nature of the circuit is inductive and then the power factor will be dropped. তাহলে এই পাওয়ার ফ্যাক্টরটা ড্রপ করবে না যদি আমি কি বলে এই কারেন্টটাকে কমাই বাই দ্য হেল্প অফ এক্সটার্নাল রেজিস্ট্যান্স। পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করবে। বোঝা গেছে জায়গাটা যেটা বললাম? Yes, sir. আচ্ছা, the rotor circuit resistance is gradually cut out. এবার আস্তে আস্তে কি করব আমরা, স্পিডটাকে বাড়াবো। তাহলে স্পিড বাড়াতে গেলে কি করতে হবে, আমাকে টর্ক কমাতে হবে। টর্ক কমানো মানে কি, এখানে কারেন্টকে বাড়াতে হবে। এটা ঠিক ডিসি মোটরের উল্টো, কিন্তু ডিসি মোটরে কারেন্ট বাড়লে টর্ক বাড়ে, আর ইন্ডাকশন মোটরে ভোল্টেজ বাড়লে টর্ক বাড়ে। তাহলে কি করব, as the motor speeds up during the normal running condition the rotor resistance is completely cut out and the slip rings are short circuited। মানে আমি কি করব, যখন এই স্পিডটাকে বাড়াবো মানে টর্ক যখন কমবে, তখন কি করব, টোটালি আমি রেজিস্ট্যান্স গুলোকে আমি কি করব, জিরো করে দেবো, না কমিয়ে দেবো। কমিয়ে দেওয়া মানে কি, এটা পুরোপুরি শর্ট সার্কিটেড হয়ে গেল। রেজিস্ট্যান্স জিরো হয়ে যাওয়া মানে, মানে যেরকম আমরা কপার ওয়্যার দিয়ে শর্ট করতাম, স্লিপ রিং এই স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের মতো, স্লিপ তার মধ্যেই কাজ করতে শুরু করবে। তাহলে তার মধ্যে যখন কাজ করবে কারেন্টটা অনেক বেশি ফ্লো করবে। কারেন্ট বেশি ফ্লো করলে কি হবে, ও স্পিডটা বাড়বে, এমএমএফটা বাড়বে, তার জন্য স্পিডটা বাড়বে। এটা তো আমরা ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। তাহলে এটা হলো আমাদের রোটার রেজিস্ট্যান্স স্টার্টার। এবার আসছি ডাইরেক্ট অনলাইন স্টার্টার বা ডিওএল স্টার্টার। এটা কি আছে, ডাইরেক্ট অনলাইন স্টার্টারটা হচ্ছে কি, সো ডিওএল স্টার্টার হচ্ছে কি, a starter which contacts a motor directly across the line is called dual starter। তোদের মধ্যে কেউ ডিওএল স্টার্টার কি দেখেছিস বলতো আমাকে একটু, কে কে দেখেছিস ডিওএল স্টার্টার? কে কে দেখেছিস ডিওএল স্টার্টার? কেউ দেখিসনি? সবাই কিন্তু দেখেছিস ডিওএল স্টার্টার। বাড়িতে পাম্প আছে? হ্যাঁ স্যার। পাম্পে কি রকম স্টার্টার ইউজ করিস? কিরকম স্টার্টার দেখেছিস? পাম্পে কিভাবে চালাস, পাম্পটা বাড়ির পাম্পটা কিভাবে চালাস বল, কিভাবে চালাস? এটাও বলতে গেলে ভাবতে হবে। তো ভোল্টেজ কত আছে সেটা দেখে তারপরে অন করি। তাই আগে ভোল্টেজ দেখিস তো পাম্প চালাস? পাম্পটা চালাস কি করে? তো জল চলে গেছে, তোকে পাম্প চালাতে বলেছে, কিভাবে চালাবি বল? আগে তুই ভোল্টেজ দেখিস, কি করে দেখিস ভোল্টেজ? ওই যে পাম্পের পাশে যে ভোল্টমিটারটা লাগানো আছে ওটাতে ওখানে প্রেস করলে ওটা দেখায় যে 200 এর উপরে থাকে রেড তাহলে সুইচটা অন করে দিয়েছে। ভালো করে শোন, তোর বাড়িতে জল চলে গেছে, বলেছে যে পাম্পটা চালিয়ে দিতে, মা বলেছে পাম্পটা চালিয়ে দিতে, তুই কি করিস তখন? সুইচ অন করি প্রথমে, ওই যে ওর সাইডে যে মেইন সুইচটা আছে ওটা অন করি। কোন সুইচটা অন করিস? স্যার গ্রিন 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 সুইচটা অন করিস, তার পাশে আরেকটা সুইচ থাকে তো, স্যার রেড রেড সুইচ থাকে। এটাই আমি জানতে চাইছি, এই গ্রিন সুইচটা হচ্ছে কি আমার অন বাটন, আর রেড সুইচটা হচ্ছে অফ বাটন। তাই জন্য বলছি এই কথাগুলো। A starter which connects a motor directly across the line is called dual starter। এই ডিউয়াল স্টার্টারটা শুধুমাত্র থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে ইউজ হয় না, এটা সিঙ্গেল ফেজে ইউজ করা হয়। তোরা যেটা বাড়িতে ইউজ করিস সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ডিউয়াল স্টার্টার, যার ফুল ফর্ম হচ্ছে কি, ডাইরেক্ট অনলাইন স্টার্টার। In this method, the motor is connected by means of a starter across the full supply voltage। ঠিক আছে, ফুল সাপ্লাই ভোল্টেজে কি করা হয়, স্টার্টারটাকে দেওয়া হয়। the motor is connected by means of a starter across the full supply voltage, মানে আমি স্টার্টারের অ্যাক্রসে কিন্তু ফুল সাপ্লাই ভোল্টেজই দেব। It is very simple, inexpensive, easy to install and maintain। এটা খুবই চিপ একটা মেথড, দামও কম, ইজি টু ইনস্টল, আর মেকানিজমটাও ইজি।
ইট কনসিস্ট স্টার্ট বাটন, সবুজ বাটনটা হচ্ছে স্টার্ট বাটন, লাল বাটনটা হচ্ছে আমার অফ বাটন। এর সারা থাকে কি একটা রিলে ট্রিপ কন্ট্যাক্ট থাকে, একটা রিলে সুইচ থাকে, ওভারলোড রিলে থাকে, একটা ইলেকট্রোম্যাগনেটিক কন্ট্যাক্টর থাকে, যেগুলোর ভেতরে থাকে। এখানে কন্ট্যাক্টর আছে, এটা কন্ট্যাক্টর হবে, একই ব্যাপার, ঠিক আছে, কানেক্টরও বলে ওটা। Switching by this starter is directly from the line without any provision to control the starting current. That is, there is no device to reduce the starting current in the starter. মানে এখানে কি হচ্ছে, যখন আমি সুইচটা অন করলাম বাই দ্য স্টার্টার, ইট ডিরেক্টলি ফ্রম লাইন উইদাউট এনি প্রভিশন টু কন্ট্রোল দ্য স্টার্টিং কারেন্ট। এখানে কোনো প্রভিশন কিন্তু আমার নেই যে স্টার্টিং কারেন্টটাকে আমি কন্ট্রোল করবো। There is no device to reduce the starting current in the starter. এখানে কোনো ডিভাইসই নেই যে স্টার্টিং কারেন্টটাকে রিডিউস করতে পারবে, ঠিক আছে। তাহলে আমি এটা কেন ইউজ করছি, তাহলে এটা ইউজ করার আমার কি বলবো অ্যাডভান্টেজটা কোথায়, এবার আমরা সেই জায়গাটাতে আসি। আগে একটু দেখে নিই আমরা ওয়্যারিং ডায়াগ্রামটা। তো এটা হচ্ছে সেই ওয়্যারিং ডায়াগ্রাম। ওয়্যারিং ডায়াগ্রামে কি আছে ভালো করে দেখ। এটা হচ্ছে আমার 3 ফেজ ইন্ডাকশন মোটর। আচ্ছা, এখানে হচ্ছে দেখ S1 S2, এখানে দুটো বাটন আছে। আমি প্রত্যেকটা বলে দিচ্ছি কি, আগে জিনিসটা দেখে নে। এখানে একটা দেখ, এখানে একটা এম এ আছে, ঠিক আছে, এটা একটা কন্ট্যাক্ট, এম এ একটা কন্ট্যাক্ট। এখানে একটা কি আছে, এম একটা কন্ট্যাক্ট আছে। এখানে তিনটেতে দেখ এম কন্ট্যাক্ট আছে, আমার 3 ফেজ বলে তিনটে কন্ট্যাক্ট আছে। এখানে কি আছে, এখানে দুটো। এই যে জায়গা, এই কথাগুলো যে জিনিসগুলো মানে কি, এইগুলো মানে হচ্ছে নর্মালি ওপেন, এই সিম্বলটা মানে, আর এইগুলো মানে হচ্ছে নর্মালি ক্লোজ, এই সিম্বলটা মানে সুইচগুলো নর্মালি ক্লোজ, এগুলো হচ্ছে নর্মালি ওপেন। যাই হোক, এগুলো আমার অত জানার দরকার নেই, এগুলো পিএলসির জিনিস, এগুলো তো জানতে হবে না, তুই সিম্পল জিনিসটা জেনে রাখ। এগুলো হচ্ছে ওভারলোড আছে, এটা ওভারলোড কয়েল, এটা একটা ওভারলোড কয়েল, এটা হচ্ছে ওয়েল, একটা কি ওয়েলটা কি ওভারলোড রিলে কন্ট্যাক্ট। আচ্ছা, সিটা কি, সি এই যে সিটা, এটা হচ্ছে ম্যাগনেটিক কয়েল আর অপারেটিং কয়েল। আর কি আছে, L1 L2 L3, তিনটে লাইন কানেক্ট করা আছে, তিনটে ফিউজ আছে। এবারে আমি এক এক করে জিনিসগুলোকে বলবো কোনটা কি। প্রথমে আমরা যেটা জানবো এখানে সেটা হচ্ছে এই যে L1 L2 L3 লাইনস, এম হচ্ছে মেন কন্ট্যাক্ট, এম এ মানে এইটা, ঠিক আছে, অক্সিলারি অর মেইনটেনিং কন্ট্যাক্ট। S1 হচ্ছে স্টার্ট বাটন, S2 হচ্ছে পুশ বাটন বা এটা হচ্ছে অফ পুশ বাটন। OLC হচ্ছে ওভারলোড রিলে কয়েল, ওয়েল হচ্ছে ওভারলোড রিলে কন্ট্যাক্ট, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে কয়েল, এগুলো হচ্ছে কন্ট্যাক্ট গুলো। সি হচ্ছে ম্যাগনেটিক কয়েল। প্রত্যেকটা ফাংশন এবার আমাকে জানতে হবে। মেনলি দেখে যেটা যাই মনে হোক না কেন, এটা খুব ইজি টু অপারেট বা ইজি এর প্রিন্সিপাল অফ অপারেশনটা, কিন্তু একটু বড়। প্রথমে আমি অপারেটিং বা অপারেশন অফ ডিউয়াল স্টার্টার এই জায়গাটায় আসি। কি আছে, প্রথমে আমি কাজ কি করব, ফার্স্টে আমার কাজ হচ্ছে কি সুইচটাকে অন করা। কোন সুইচটাকে অন করা, S1। এই যে S1 সুইচটা, এটা অফ ছিল, এটাকে টিপে অন করে দিয়েছি। অন করে দিয়েছি মানে কি হয়েছে, এই দুটো কন্ট্যাক্ট ক্লোজ হয়ে গেছে, তাই তো, এটাকে অন করলাম। সো when start button is pressed, when start S1 button is pressed, the path is, এই পাথটা কি হবে, আমি তো L1 এর সঙ্গে কানেক্ট করেছি, একটা ফেজ দিয়ে দেখাচ্ছি আমি ফার্স্টে L1। এই যে স্টপ বাটনটা, এটা কিন্তু নরমালি ক্লোজ থাকে, এটাকে টিপলে কি হবে, এটা লাইনটা সরে যাবে, তখন এটাকে ওপেন করে দেবে। নরমালি ক্লোজ আছে পুশ বাটনটা, কোনটা অফের। তার মানে কি, যদি আমি এটাকে অন করে দিই, এসটাকে নিচের দিকে নামিয়ে দিই, S1টাকে, তাহলে কি হবে, লাইনটা কানেক্টেড হয়ে যাবে। তাহলে কারেন্টটা কিভাবে ফ্লো করবে, when start S1 button is pressed, the path is L1 S2 S1, তারপরে কোথায় যাবে, এদিকে চলে যাবে, এখান দিয়ে তো যাবে না, এটা তো ওপেন, তাহলে এখান দিয়ে যাবে। ভালো করে শুনবি, সি, সি এর পর হচ্ছে কি ওয়েল, এগুলো ক্লোজ, ওয়েল L2, ঠিক আছে। তাহলে এবার কি হচ্ছে, এই পাথ দিয়ে কারেন্টটা ফ্লো করছে। আমি বেশি কিছু বুঝবো না, আমি সিম্পল প্রত্যেকটা লাইনগুলো পড়বো, তাহলেই হবে, তাহলেই ক্লিয়ার হবে জিনিসটা। কয়েল সি ইজ এনার্জাইজ, তা এখানে একটা কয়েল আছে সি, সিটা একটা কয়েল, তাহলে কারেন্ট ফ্লো করলে কি হবে, এটা এনার্জাইজড হবে। ইট ক্লোজেস দ্য কন্ট্যাক্ট এম
and connect the motor across the line. এবারে আসছি কি এইদিকে, ভালো করে দেখ, যখনই এইটা এনার্জাইজড হবে, এটা যে এনার্জাইজড হবে, এই যে ওপেন কন্ট্যাক্ট গুলো ছিল, এই এদিকের এই ওপেন কন্ট্যাক্ট গুলোকে ও টানবে, টেনে কি করবে, ক্লোজ করে দেবে, তিনটাকে একসঙ্গে ক্লোজ করে দেবে। এমটা নট এমটাকে ক্লোজ করে দেবে। তাহলে এমটা যেই ক্লোজ করে দিল, কানেক্ট দ্য মোটর অ্যাক্রস দ্য লাইন, তাহলে এম এর সঙ্গে তো কানেক্ট করা আছে মোটরগুলোকে, তাহলে প্রত্যেকটা মোটর কি হলো, আমার এই লাইনটা কানেক্টেড হয়ে গেল মোটরের সঙ্গে ডিরেক্টলি। ঠিক আছে, আচ্ছা। Maintaining the contact MA is used to keep the holding or operating coil energized after finger is removed from the start button S1. তাহলে যখনই আমি এই S1 বটন থেকে ফিঙ্গারটা বা আঙুলটা সরিয়ে নিলাম, এটাকে পুশ করার পর, when the start button is pressed, কি বলছে, মেইনটেনিং দ্য কন্ট্যাক্ট MA is used to keep the holding or operating, মানে এই যে সুইচটাকে অন করেছি, এই যে কয়েলটা, এটা কি হয়েছে, এইটা একটা কয়েল, এই কয়েলটার মধ্যে দিয়ে তখন কি হয়েছে, MA কয়েলটার মধ্যে দিয়ে মেইনটেনিং কন্ট্যাক্ট ইজ ইউজ টু কিপ দ্য হোল্ডিং অর অপারেটিং কয়েল এনার্জাইজড, মানে এই কন্ট্যাক্টটা কি করছে, এখানে একটা অপারেটিং কয়েল বা হোল্ডিং কয়েল আছে, যে কয়েলটা এই সুইচটাকে ধরে রাখতে সাহায্য করছে। এই কন্ট্যাক্টটার মধ্যে দিয়ে এখান দিয়ে যে কারেন্ট ফ্লো করছে, তো এখান দিয়ে যেই কারেন্ট ফ্লো করছে, ভালো করে শুনবে, এটা দেখ ওপেন আছে কন্ট্যাক্টটা, এখান দিয়ে যে কারেন্ট ফ্লো করছে, এখানে আবার একটা এরকম হোল্ডিং কন্ট্যাক্ট রয়েছে, মানে সেই কন্ট্যাক্টটা এনার্জাইজড হচ্ছে, এনার্জাইজড হয়ে এটাকে ক্লোজ করে দিচ্ছে। তাহলে এনার্জাইজড হয়ে ক্লোজ করলে কি এখানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, এই ফ্লাক্সটা কি করছে, এই S1 সুইচটাকে ধরে রেখেছে। মানে আমি যখনই আমার ফিঙ্গারটা রিমুভ করলাম, ফিঙ্গারটা যখন দিয়ে রেখেছিলাম তখন তো টিপেছিলাম, ফিঙ্গার রিমুভ করলে কি করছে, এটা কোনো সিম্পল কাজ, এটা হচ্ছে জাস্ট S1টাকে এই ধরে রাখছে, এই সুইচটাকে ধরে রাখার কাজ। তাহলে এটা হলো আমার স্টার্ট বাটন যখন প্রেস হলো সেই অবস্থায় এই অপারেশনটা। when the off button is pressed, এবারে এটা খুব সিম্পল ব্যাপার, যখন আমি এইটাকে প্রেস করব, এটা কিন্তু অন কন্ডিশনেই রয়েছে, ঠিক আছে, এটা অন কন্ডিশনেই রয়েছে। এটাকে যখন আমি S2টাকে যখনই আমি প্রেস করব, সঙ্গে সঙ্গে কি হবে, অটোমেটিক এটা অফ হয়ে যাবে, এখান থেকে তখন কারেন্টটা ফ্লো করবে, মানে এটা তো অফ হয়ে গেলে কি হবে, এই L1 থেকে তো কারেন্টই আসবে না লাইন থেকে। সো when off S2 button is pressed, path is disconnected, coil C is de-energized and the main contact M are open, supply to the motor is disconnected and motor stop. খুব সিম্পল ব্যাপার, কারেন্টই ফ্লো করবে না, মোটর স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, তাহলে এই হলো আমার সিম্পল অপারেশন স্টার্ট এন্ড স্টপে। এবারে বাকি থাকলো কি, এখানে আমার বাকি থাকছে শুধুমাত্র এই জায়গাটা, এই OLC-টা। এটা কি, এটা খুব সিম্পল ব্যাপার, ভালো করে শুনবি। এখানে দেখ, এই সিটা কি করছিল, এই কন্ট্যাক্ট গুলোকে ক্লোজ করছিল, আর এই কন্ট্যাক্ট গুলো তো এমনিতেই ওপেন রয়েছে, এটা আমি এখান থেকেই দেখাই দিলে বুঝতে সুবিধা হবে। এই কন্ট্যাক্ট গুলো তো এখান থেকে এমনিতেই কি আছে, এরা তো শুরু থেকেই ক্লোজ রয়েছে, কারেন্ট ফ্লো করছে ডাইরেক্ট। এবারে আমার যদি ওভারলোড হয় মোটরটা, তাহলে কি হবে, বেশি কারেন্ট ফ্লো করবে ওভারলোড হলে, যেই বেশি কারেন্টটা ফ্লো করতে শুরু করবে ডিউ টু ওভারলোডিং, তখনই কি হবে, এই ওভারলোড কয়েল বা ওএলসি গুলো এনার্জাইজড হবে। ওএলসি গুলো যে এনার্জাইজড হবে, কি করবে, এই যে ওএলসি এনার্জাইজড হওয়া মানে কি, এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, ও তখন কি করবে, এই যে ওএল যে কন্ট্যাক্টর গুলো আছে ওএল, একে এদিকে টানবে, এটা তো ক্লোজ ছিল, এগুলোকে ওপেন করে দেবে। তাহলে এগুলোকে যে ওপেন করে দেবে, কি হবে, আমার মোটরটা ডিসকানেক্ট হয়ে যাবে। এটাকে ওপেন করে দেওয়া মানে কি, এটাকে ওপেন করে দেওয়া মানে তো কারেন্টটাই আর ফ্লো করবে না, সঙ্গে সঙ্গে এই কন্ট্যাক্ট গুলো খুলে যাবে। মানে আমার এই যে লাইনটা আছে, এই যে লাইনটা, এই যদি ওয়েলটা ওপেন হয়ে যায়, সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা দেখ, একটা ফেজ দেখলেই বুঝতে পারবি, এই যদি ওয়েলটা ওপেন হয়ে যায়, তাহলে কারেন্ট ফ্লো করবে কোথা দিয়ে, করতে পারবে না। তাহলে এভাবে কি করবে, ও ওভারলোড কন্ট্যাক্টরটাকে ওপেন করে দেবে। বেসিক্যালি দেয়ার আর টু টাইপস অফ প্রোটেকশন ইন দিস মোটর, একটা হচ্ছে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন, হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। তাই কি হচ্ছে আন্ডার ভোল্টেজে, কি হচ্ছে, দুটোতে ব্যাপারটা খুব সিম্পল ব্যাপার। আন্ডার ভোল্টেজ মানে কারেন্ট বাড়া, ওভার ভোল্টেজ মানে কারেন্ট কম। ঠিক আছে, তাহলে when the supply voltage is not sufficient or there is failure of power supply,
the coil C is de-energized and motor will be disconnected. আমার ভোল্টেজ কমে গেছে, এটা তো ফ্লাক্সটা ডিপেন্ড করে কার উপর, ভোল্টেজের উপর। তাহলে তখন আমার কি হবে, কয়েল সিটাই এনার্জাইজড হবে না, এই কয়েল সিটাই এনার্জাইজড হবে না যদি আন্ডার ভোল্টেজ হয়। কেন আন্ডার ভোল্টেজ প্রোটেকশনটা আমি রাখছি, কারণ আন্ডার ভোল্টেজ হওয়া মানে মাথায় রাখবি কারেন্ট বেশি ফ্লো করবে। তাহলে আন্ডার ভোল্টেজ যেই হবে তখনই কি হবে, কয়েল সিটা এনার্জাইজড হবে না, তখন আর কয়েল সি যদি এনার্জাইজড নাই হয়, এই যে কয়েল, তাহলে আমার কি হবে, এম কন্ট্যাক্ট গুলোই খুলবে না। এই যে এম কন্ট্যাক্ট গুলো আছে, এই এম কন্ট্যাক্ট গুলো তখন খুলবে না, না মানে ক্লোজ হবে না। তাহলে এম কন্ট্যাক্ট যদি ক্লোজ না হয় মোটরটা অনই হবে না, ঠিক আছে, এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ। আর ওভার ভোল্টেজ ওভারলোড প্রোটেকশনটাকে ওভারলোড তো বলেই দিলাম, যেটা একটু আগে বললাম, দ্য মোটর ইজ প্রোটেক্টেড এগেইনস্ট দ্য ওভারলোড বাই এ থার্মাল ওভারলোড রিলে which open circuited the control circuit when overload occurs. The normally closed contact well is open and the contactor coil C is de-energized and disconnect the motor. তার মানে বেসিক্যালি যখনই আমার এই ওএলসিটা এনার্জাইজড হবে সঙ্গে সঙ্গে কি করবে, ওটা ওই এম কন্ট্যাক্টটাকে যেটাকে আছে মানে সিটাকে ডিএনার্জাইজ করে দেবে। আমার কারেন্টটা খুব ভালো করে এটা মাথায় রাখবি, যে পাথের মধ্যে দিয়ে আমার রেজিস্ট্যান্স কমছে কারেন্ট সে পাথের মধ্যে দিয়ে বেশি যাবে। তাহলে এখানে আমার যদি লোড এখানে বাড়ে, এই জায়গায় যদি লোডটা বাড়ে, তাহলে লোড কারেন্টটা ফ্লো করবে এখান দিয়ে। লোড কারেন্ট যদি এখান দিয়ে ফ্লো করে, লোড কারেন্ট যদি এখান দিয়ে ফ্লো করে, তাহলে অটোমেটিক্যালি এটা এনার্জাইজড হলে কি হবে, এটাকে খুলে দেবে, এটাকে খুলে দিলেই তো এটা ডিএনার্জাইজড হয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো করছে না, তখন কি করবে, এই কন্ট্যাক্ট গুলোকে ও ওপেন করবে। এটা হলো আমার ওভারলোড প্রোটেকশন। এই হলো ডিউয়াল স্টার্টার, দেখে যাই মনে হোক না কেন। আর এখানে এই এম এটার সিম্পল একটাই কাজ, একটু দাঁড়া, হ্যাঁ এক মিনিট। আচ্ছা, তো এই হলো আমাদের মোটামুটি ডিউয়াল স্টার্টার। তো আমরা দু রকম স্টার্টার করলাম। তো নেক্সট ক্লাসে আমরা পড়বো বাকিগুলো, মানে এটা হচ্ছে স্টার ডেল্টা স্টার্টার, আর একটা হচ্ছে আমাদের অটো ট্রান্সফরমার স্টার্টার। আমরা এগুলো নেক্সট ক্লাসে পড়বো। তো তোদের মধ্যে একজন কেউ আমাকে একটু এই স্ক্রিনশটটা নিয়ে পাঠাতে পারবি অ্যাটেন্ডেন্সের? ওকে স্যার, পাঠিয়ে দেবো স্যার। হ্যাঁ, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করিস একটু স্ক্রিনশটটা নিয়ে। হ্যাঁ স্যার। কারণ আজকে আমি স্টার ডেল্টা স্টার্টটা শুরু করতে পারবো না, শুরু করলে এটা শেষ হবে না। স্ক্রিনশট নিয়ে অ্যাটেন্ডেন্সটা আমার পাঠিয়ে দিস। তো মোটামুটি বোঝা গেছে তো? আমি পিপিটিটা দিয়ে দেবো আজকে হ্যাঁ, গুগল স্যার। ক্লাসরুমে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে নে সুদীপ্ত, আমি করে দিচ্ছি। হ্যাঁ স্যার, নিয়ে নিয়েছি। হুম, ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। Thank you, sir. হুম, ওয়েলকাম।